পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিছু ইমোশন, কিছু ডিসিশন দিদিদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। কিছু আবেগ, কিছু ভালোবাসা দিদিদের ভালো রাখে। ঘরে বাইরে লড়াই করে দিদিরা নতুন করে দেখে পৃথিবীটাকে। দিদিদের জয় মানেই জীবনের জয়। নমস্কার দিদি, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমার 5 বছরের বিবাহিত জীবন, তবে আমার এই বিয়ের পিছনে খুব সুন্দর একটা গল্প আছে, সেইটাই আমি আজকে তোমাকে বলবো। নমস্কার দিদি, আমি বিরাটি থেকে এসেছি। আমি 2012 থেকে গোল্ড প্লেটিং জুয়েলারির ব্যবসা শুরু করি। তার পেছনে একটা কারণ আছে। ব্যবসা করতে করতে আমি হঠাৎ করে ডুব দিয়েছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম। আবার আমি উঠে দাঁড়িয়েছি, আবার সফলভাবে দৌড়াচ্ছি এবং প্রচণ্ডভাবে এখন সফল বলে আমি নিজেকে মনে করি। আমার সেই গল্প আজকে তোমাকে জানাতেই এই মঞ্চে এসেছি। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে আসছি। আমি একজন প্রফেশনাল সিঙ্গার ছিলাম। পরিস্থিতির চাপে পড়ে আমি একটি ছোট চায়ের দোকান সামলাচ্ছি। সেই বিষয়ে আমি আপনার কাছে কিছু বলবো। নমস্কার দিদি, নমস্কার। আমি হিনমটর থেকে আসছি। আমি বাড়ির ছোট মেয়ে, কিন্তু বাড়ির ছোট মেয়ে হওয়া সত্ত্বেও কিছু কারণে আমাকে সংসারের পুরো দায়িত্ব খুব ছোট বয়সেই আমার কাঁধে তুলে নিতে হয়েছিল। সেই ঘটনাই আজকে তোমাকে শোনাবো। একটা আনকমন নাম, মানে হ্যাঁ কি? দিদি, এটা গ্রিকের গডেস নেম। ও আচ্ছা। কল্যাণী, কতদিন হলো বিবাহিত জীবন বলো? দিদি, আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার ছোটবেলাটা আর 5টা সাধারণ পরিবারে যেরকমভাবে সবাই বড় হয় ওরকমভাবে আমি বড় হয়েছি। তারপরে স্কুল, কলেজ এবং কলেজের পরে আমার চাকরি। তো আমি যখন অফিসে যেতাম, সেই যাতায়াতের পথে আমি একটা ছেলেকে দেখতাম। খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে একটা ভদ্রবাড়ির ছেলে, কিন্তু সে হুইল চেয়ারে বসা। তো আমার প্রথমে মনে এটাই এসেছিল যে আমি এই ছেলেটার ব্যাপারে আমাকে জানতে হবে, এবং রেগুলার তাকে দেখতে দেখতে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল কোথাও। আমি এইটাই সিদ্ধান্ত নিই যে আমি যদি বিয়ে করি তো আমার একেই বিয়ে করতে হবে। কিসে মনে হয়েছিল কল্যাণী তোমার? অ্যাকচুয়ালি ও বাই হিউম্যান, ও খুব ভালো একজন মানুষ। ওর যদি কোনো জীবনসঙ্গী দরকার হয় সেটা আমিই হতে পারি, আমি ওর সাথে সারাটা জীবন চলতে পারবো। তো ওই জন্য আমি ওকে বিয়ে করি। কিন্তু বিয়ে করার আগে বাড়িতে যখন এটা জানতে পেরে যায়, সেই সময় 5 বছর আগে বাবা মা রাজি হয়নি। আমার হাজবেন্ড তখন বারণ করেছিল যে দেখো, তুমি যদি এখন বাড়ি ছাড়ো, 5টা লোকে 5 রকমের কথা বলবে, তোমাকে কিন্তু সেইগুলো কিন্তু সহ্য করতে হবে। তুমি আগে সেই দিকে মেন্টালি স্ট্রং হও যে তুমি সেগুলো মানতে পারবে কিনা। তো তারপরে ভরা চৈত্র মাসে বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বিয়ে হলো। তো আমি তখন আমাদের যে লোকালে যে গাইনোকোলজিস্ট আছে তার কাছে যাই। সে আমাকে বলে যে তুমি যদি মা হতে চাও, তুমি কিন্তু নর্মাল ওয়েতে তুমি মা হতে পারবে না। ডক্টর অরিন্দম রথ, উনি আমাকে বলেন যে তুমি মা হতে পারবে, তোমার একটাই মাত্র ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আইভিএফ। এবং এই আইভিএফটাও দিদি খুব সহজ না, কিন্তু তাকে মানসিক দিক থেকে খুব স্ট্রং হতে হবে, কারণ একটা লং টাইম লাগে। তারপর হচ্ছে হাজারো ইনজেকশন, 14 দিন রেগুলার পেটের মধ্যে ইনজেকশন নিতে হতো, এবং আইভিএফ হওয়ার পরে 14 দিন একদম বেড রেস্টে থাকতে হয়। তখন আমার পরিবারের লোক আমাকে খুব সাপোর্ট করেছিল, এবং 14 দিন পরে আমি যখন ব্লাড টেস্ট করি, আমি জানতে পারি যে আমি কনসিভ করতে পেরেছি। পূজাদি এক সময় সঙ্গীত শিল্পী ছিলেন, হ্যাঁ। তারপরে এই চায়ের দোকান করার কথা ভাবলেন কিভাবে? হঠাৎ করে আমার হাজব্যান্ডের পা ভেঙে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। তারপরে পা ভেঙে যাওয়ার পর থেকে 2বার অপারেশন হয়েছে। অপারেশন হয়ে যাওয়ার পরেও তখন কি ওনার কাজ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আমার তখন কি মনে করলাম যে ও গানটা বাদ দিয়ে এই মুহূর্তে ওর পাশে আমার থাকা উচিত। তো সেই হিসাবে ও যখন বললো যে আমি ছোটোখাটো একটা বিজনেস এই মুহূর্তে আমি করতে চাই চায়ের দোকানের হিসাবে, তো সেই ছোট্ট দোকানটাকে নিয়েই আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। চায়ের দোকান কেন খুললেন? কি মনে হলো চায়ের দোকান খুললেন? আমি বেশি দূর যেতে পারবো না, তো ওই কাছে পিঠে আমি এই ধরনেরই একটা বিজনেস করি, ওই এলাকাতে বিজনেসটা ধরেছি, প্লাস ওর পাশে এসে দাঁড়িয়েছি, কারণ সংসারটা আমায় রক্ষা করতে হবে। তো কি আছে? চা ছাড়া অন্য কিছু রেখেছেন? শীতকালে চা, কফি, মালাই চা, ফ্লেভার চা এই সমস্ত থাকে। তো এর সঙ্গে কোল্ড কফি, লস্যি, এই গরমেতে মনে করছি এই আইটেমগুলো রাখবো। বিক্রি হতো যখন শুরু করলেন প্রথম? কিছু করে বিক্রি হতে তারপরে দোকানটা মোটামুটি ঠিক মতো চলছে, কিন্তু পাশে অনেক দোকান আছে। আমি চেষ্টা করেছি খুব ভালো কোয়ালিটির জিনিস দিয়ে মানুষকে খাওয়াবো, এই হিসাব করেই আমি করেছি দোকানটা। তো অনেক দিন হয়ে গেল করেছেন দোকান? 2 বছর। তো মোটামুটি যা রোজগার হয় তাতে সংসার ভালোভাবে চলে যায় এইরকম আর কি, কোনো রকম। মেয়ে কি করে? মেয়ে গান করে। আপনার কাছে হাতে করি? হ্যাঁ। এখন অনুষ্ঠান করে মেয়ে? হ্যাঁ। তা আপনি কেন গান পারফরমেন্স করেন না? আপনি তো করতেই পারেন। গান আমি প্র্যাকটিস করি বাড়িতে, কিন্তু শো করি না। তা এখন দোকানটাকে একটু বড় করার কথা ভেবেছেন? চালাচ্ছি, এইটুকু বলতে পারি, জানি না কি ভাগ্যে আছে। অনেকটা স্ট্রাগল পূজা দিয়ে তারপর আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। হ্যাঁ। এই চায়ের দোকানের জন্য শুভেচ্ছা রইল, আর একটু বড় করার চেষ্টা করুন। অঞ্জনা, কতদিন হলো গয়নার ব্যবসা করছো? আমি অলমোস্ট 12 বছর।
অনেক দিন হয়ে গেছে। কিভাবে শুরু হলো? তখন তো এত অনলাইনের যুগ ছিল না, না। আমি যখন শুরু করেছি অনলাইনটা ছিলই না। তখন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, কপারকে সোনার জল করে সোনার মতন করছে, একদমই সোনার মতন। তারপরে যখন আমি ওই মেশিন একটা কিনলাম, 3 মাসের ট্রেনিং নিয়ে বাড়িতেই আমি সেই জিনিসগুলো তৈরি করা শুরু করলাম। তো এরপরে যখন আস্তে আস্তে আমার প্রচারটা ছড়িয়ে পড়ে, বন্ধু বান্ধব রাস্তার লোকজন জানতে পারলো, তখন তো অনলাইনের ব্যাপার ছিল না, সবই মানে মুখে 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 হয়ে সবই গেছে। মুখে মুখে প্রচার হয়ে গেছে। তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে, তখন আমি মেদিনীপুরে যোগাযোগ করি, কারণ মেদিনীপুরে দিদি এই কপারের বিজনেসটা না কুটির শিল্পের মতন। আচ্ছা, ওখানকার মেয়েরা ঘরে বসে বসে কুটির শিল্পের মতন এই কপারের গয়না তৈরি করে। তখন আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে আমি জিনিসগুলোর রিজনেবল প্রাইস রাখবো, তখন আমার থেকে লোকে নেয়। কারণ আমার জিনিসটা এমনই, আমি প্রচণ্ড ভালো কোয়ালিটির জিনিস দিই, মানে যেটা আমি চোখ বুজে বলে দিই 2 বছরও তোমার কালার কিচ্ছু হবে না, যদি কিছু হয় আমি ফ্রি অফ কস্টে তোমাকে প্লেটিং করে দেবো। এবার দেখলাম আস্তে 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 অনলাইন প্ল্যাটফর্মটা আসলো। অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপের মধ্যে লাইভ করা যায়। তো লাইভ করতাম, ওখানে ব্যবসা খুব ভালো জমে গেছিল। এবার হঠাৎ মার্কেটে আমার সম্বন্ধে বলে বেড়ানো হচ্ছে যে অঞ্জনাদি প্রচুর কম দামে লোককে জিনিস দিচ্ছে, অঞ্জনাদিকে যদি তোমরা গয়না দাও কাঁচা মালটা, আমরা তোমাদের থেকে আর জিনিস নেব না। তখন যে ভেন্ডার আমাকে বারণ করেছিল তোমাকে আর জিনিস দেব না বা নেই সোল্ড এরকম শোনাতো, সে আমাকে একদিন ফোন করলো যে দিদি ভুল হয়েছে, ভুল তো ভাই বোনের মধ্যেও হয়, তুমি আবার আসো। এখন দিদি আমার থেকে অনেকে জুয়েলারি নিয়ে বিজনেস করে তারা এখন এস্টাবলিশ। তো তুমি এখন হোলসেলিং করো? এখন আমি হোলসেলিং করি, বাড়িতে এসেও নিয়ে যায়। ওশেনা, কি করছো এখন? আমি জব করি দিদি, কোথায় করো? সল্টলেকে। কি কাজ করো? অ্যাকাউন্টসে। ওকে, তোমার সম্বন্ধে একটু শুনবো। ছোট পরিবার আমাদের, মা, দিদি, আমি, বাবা। তো আমি পরিবারের ছোট মেয়ে। বাবার আমি খুবই আদরের ছিলাম। ছোটবেলা থেকে কোনোদিনও আমি বুঝিনি যে অভাব কি হয়, কারণ বড়দের সবার একটা ছায়ার মধ্যে আমি ছিলাম। খুব প্যাম্পার্ড চাইলাম আমি তার মধ্যে, মানে দিদির কাছে কিছু চাইলাম বা বাবার কাছে কিছু বললাম, কোনোদিনও সেটাতে না হতো না। কিন্তু 2017 সালে একটা ঘটনা ঘটে। হঠাৎই একদিন রাত্রেবেলা বাবা আমার ব্রেন স্ট্রোকে মারা যান। তো হঠাৎ করে তারপর থেকে আমি বাস্তবটা কি হয় সেটা আমি বুঝতে পারলাম, মানে মাথার উপর থেকে ছায়াটা তো চলে গেল। পরিচিত যারা খুব কাছের মানুষ, কাছের রিলেটিভস, তারা সব সময় বলতো যে আমার মাকে শুনতে হয়েছে যে ওর তো কোনো লাঠি নেই। তার মধ্যে আমাকে শুনতে হয়েছিল একটা সময় যে তুই তো নর্মাল গ্র্যাজুয়েশন পাশ করেছিস, কি চাকরি পাবি। আমি দিদির বোন হয়ে দিদির পুরো বিয়ের কাজটা নামিয়েছি, এটা আমি খুব গর্বের সাথে বলতে পারছি এসে স্টেজে। কারো থেকে কোনো ফিনান্সিয়াল হেল্প কিন্তু নিইনি। 2023-এ দিদি আমার বিয়ে হয়েছে জানুয়ারিতে। আমার নিজের বিয়েতেও আমি মানে পুরোটাই যেরকম দিদির বিয়েতে করেছিলাম, আমার পুরো বিয়েটা আমি নিজের অ্যারেঞ্জ করার সব কিছু। তোমাদের বিয়ের তো খরচা আছে। হ্যাঁ, দিদির বিয়ে, তোমার বিয়েতে খরচার টাকা আসতো কোত্থেকে? বাবা কিছু রেখে গেছিলেন, সেটা এনাফ ছিলেন না, মানে সংসার চালানো, 2 মেয়ের বিয়ে, এত কিছু মানে অতটাও ছিল না। আমি তো চাকরি পেয়ে গেছিলাম, আমি চাকরি করছি 2017 থেকে। তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য? সঞ্চয় করে রেখেছিলাম দিদি। আমি যে মানে কতটা স্যাক্রিফাইস করতাম, কত দিক দিয়ে নিজের জন্য একটা নতুন জামা ইচ্ছে হলে বা কোনো কসমেটিক না থাক কিনবো না, টাকাটা একটু জমাই, পরে তো কাজে আমারই লাগবে। তুমি আর দিদি কি মায়ের থেকে অনেকটা দূরে চলে গেছো না কাছাকাছি? না, আমি তো মায়ের একদমই কাছে থাকি, আমি উত্তরপাড়ায় থাকি, দিদি একটু দূরে থাকে দমদমে। মানে মা একা নয়, কাছাকাছি না, মা সবসময় দেখা হচ্ছে। একদমই একা না, মাকে আমরা একা রাখবো এটা কখনো সম্ভবই না। আমার হাজবেন্ডের সাপোর্টও খুব রয়েছে এতে। খুব ভালো থেকো ওশেনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।